হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব নিট 2021 কেমিস্ট্রি ফুল পেপার এক্সপ্লেনেশন। কোশ্চেন নাম্বার 51 কোশ্চেন নম্বরে কি আছে? গিভেন বিলো টু স্টেটসম্যান। স্টেটসম্যান 1 যেটা হচ্ছে অ্যাসপিরিন এবং প্যারাসিটামল বিলং টু দ্য ক্লাস অফ নার্কোটিক অ্যানালজেসিক। দেখো, অ্যাসপিরিন এবং প্যারাসিটামল নার্কোটিক নয়, এটা হচ্ছে কি নন নার্কোটিক। কিন্তু মরফিন এবং হেরোইন, পরের স্টেটমেন্ট যেটা আছে, মরফিন এবং হেরোইন আর নন নার্কোটিক, অ্যাকচুয়ালি এটা হচ্ছে নার্কোটিক ড্রাগ। তাহলে স্টেটমেন্ট 1ও ভুল এবং স্টেটমেন্ট 2ও ভুল। তাহলে বলতে পারি আমরা বোথ দ্য স্টেটমেন্ট 1 and 2 আর ফলস। 52 দ্য কারেক্ট স্ট্রাকচার অফ 2,6-dimethyl ডেকফোরিন। দেখো, কারেক্ট স্ট্রাকচার বলেছে 2,6-dimethyl, তাহলে 2,6 যদি ডাইমিথাইল বলা হয়, 2 পজিশনে মিথাইল থাকবে এবং 6 পজিশনে মিথাইল থাকবে। দেখো এখানে যদি দেখি 1 2 3 4 5, তাহলে 2 5 পজিশনে আছে। এটা দিয়ে দেখি 1 2 3 4 5 6, তাহলে 2 6 পজিশনে আছে। এখানেও যদি দেখি 1 2 3 4 5 6 পজিশনে আছে, কিন্তু বলা আছে দেখো 4 ইন বলা আছে, তাহলে 4 পজিশনে ইন থাকবে। একমাত্র এই অপশানটাতে 4 পজিশনে ইন আছে, আর এখানে দেখো 3 পজিশনে ইন আসে। তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন, BF3 ইজ প্ল্যানার অ্যান্ড ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড, hybridization and number of electrons around the central atom respectively are. দেখো বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি জানি? বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন জানি 1s2 2s2 2p1, যেহেতু 5 তাহলে 2s2 2p1, এটা হচ্ছে তার কি ভ্যালেন্স শেল। তাহলে ভ্যালেন্স শেল যদি থাকে, তার ভ্যালেন্স শেলে পার্টিসিপেশন কত? 3 ইলেকট্রন পার্টিসিপেট করছে এবং 3টে ফ্লোরিন অ্যাটমের জন্য 3 ইলেকট্রন পার্টিসিপেট করছে। তাহলে বলতে পারি অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম টোটাল ইলেকট্রন কত? 6। তাহলে যদি 6 হয় তার ইলেকট্রন পেয়ার কত? 6/2। তাহলে ইলেকট্রন পেয়ার ইকুয়ালস টু 6/2 ইকুয়ালস টু 3। যদি ইলেকট্রন পেয়ার 3 হয় তার হাইব্রিডাইজেশন হয় কিনা? sp2। পাওয়ারগুলোকে অ্যাড করলে দেখো এস এর পাওয়ার 1, পি এর পাওয়ার 2, তাহলে এইভাবে আমরা লিখতে পারি sp2। তাহলে কি আছে? 6 আছে তার অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম এবং হচ্ছে sp2 হচ্ছে হাইব্রিডাইজেশন। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট অপশন। পরের কোশ্চেন বলা আছে কি নোবেল গ্যাসেস আর নেমড বিকজ অফ দেয়ার ইনার্টনেস টুয়ার্ড রিঅ্যাক্টিভিটি। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দেম। তাহলে এখানে যদি দেখা যায় নোবেল গ্যাসেস ভেরি হাই মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট, এই যে অপশানসটা দেখো, এই অপশানসটাই কেবলমাত্র এখানে ইনকারেক্ট অপশান। বাকিগুলো দেখো নোবেল গ্যাস আর স্পেয়ারিংলি সলিবল ইন ওয়াটার, অবশ্যই স্পেয়ারিংলি সলিবল ইন ওয়াটার। নোবেল গ্যাসেস আর উইক ডিসপারশন ফোর্স, উইকলি ডিসপার্স হয় কেন রিঅ্যাক্টিভ নয়। নোবেল গ্যাসেস আর লার্জ পজিটিভ ভ্যালুজ অফ ইলেকট্রন গেইন এনথালপি, পজিটিভ ভ্যালু অফ ইলেকট্রন গেইন এনথালপি হওয়ার জন্য তাদেরকে সহজে ইলেকট্রনটাকে ওর কাছে নিয়ে আসা যায় না। যেহেতু নোবেল গ্যাস কনফিগারেশন আছে, অক্টেট ফিল আপ আছে, তাহলে ওর কাছে আনা যাবে না। তাহলে অপশান এখানে 2 ইজ দ্য ইনকারেক্ট অপশান এবং কারেক্ট অপশান হবে লো বয়লিং পয়েন্ট এবং লো মেল্টিং পয়েন্ট। নেক্সট কোশ্চেন 55, দ্য মোলার কন্ডাক্টেন্স অফ NaCl, HCl এবং CH3COOH ইনফাইনাইট ডাইলিউশন আর দেওয়া আছে। দ্য মোলার কন্ডাক্টেন্স অফ CH3COOH আর ইনফাইনাইট ডাইলিউশন। দেখো CH3COOH একটা হচ্ছে উইক অ্যাসিড, তাহলে উইক অ্যাসিডের ক্ষেত্রে মোলার কন্ডাক্টেন্স ক্যালকুলেট করতে হলে আমরা যে ফর্মুলাটা কাজে লাগাই সেটা হচ্ছে কোলরাস ল। এমনি জেনারেলি যদি কোলরাস ল লিখি আমরা, ধরো AX একটা কমপ্লেক্সের ক্ষেত্রে λ0 AX ইকুয়ালস টু ক্ষেত্রে কি লিখতে পারে? তাহলে λ0 A প্লাস প্লাস λ0 x মাইনাস, এটাকে লিখতে পারি। তাহলে λ0 AX, λ0 A প্লাস এবং x মাইনাস যদি বলা হয়, তাহলে দেখো এর ক্ষেত্রেও লিখতে পারি আমরা λ0, যে কোনো কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে লিখতে পারবো। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাতে পারি না। তখন আমরা CH3COOH কে কীভাবে লিখতে পারি? তার করসপন্ডিং সল্টে কনভার্ট করতে পারি। তাহলে এটাকে লিখতে পারি CH3COO মাইনাস প্লাস H প্লাস, তাহলে একটা যদি আমরা Na প্লাস অ্যাড করি তাহলে সল্ট ফরমেশন হয়ে যাবে CH3COONA,
তাহলে মাইনাস এন এ প্লাস লিখছি, আবার যেহেতু অ্যাড করেছি তাকে সাবস্ট্রাক্টও করেছি, এবং যেহেতু এন এ প্লাস অ্যাড করেছি তার সাথে সিএল মাইনাস অ্যাড করে দিই, দিলে এনএসিএল ফরমেশন এনএসিএল অ্যাড করা যাবে এবং মাইনাস সিএল মাইনাস করে দিই। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো CH3 COO প্লাস HCl মাইনাস NaCl, এটা লিখতে পারি। তাহলে যদি ল্যামডা জিরো লিখি, তাহলে ল্যামডা জিরো CH3 COOH ইকুয়ালস টু আসবে ল্যামডা জিরো CH3 COO Na প্লাস ল্যামডা জিরো HCl মাইনাস ল্যামডা জিরো NaCl। এই হচ্ছে টোটাল ফর্মুলা। ল্যামডা জিরো CH3 COOH কত আছে, আর CH3 COONA কত আছে, এটা হচ্ছে 91.0 প্লাস হচ্ছে ল্যামডা জিরো HCl এর ভ্যালু কত আছে 426.16 এবং ল্যামডা জিরো NaCl কত 126.45। তাহলে টোটাল ভ্যালু যদি ক্যালকুলেশন করি আমাদের আসবে 390.71। তাহলে অপশান 2 ইজ দ্য কারেক্ট অপশান। তারপর চলে আসে 56, রাইট অপশান ফর দ্য স্টেটমেন্ট অফ টিন্ডাল ইফেক্ট। টিন্ডাল ইফেক্ট কারা শো করে? জেনারেলি টিন্ডাল ইফেক্ট শো করে যারা হচ্ছে কলয়েডিয়াল পার্টিকেলগুলো। টিন্ডাল ইফেক্টটা কি অ্যাকচুয়ালি? দ্য স্ক্যাটারিং অফ লাইট বা স্ক্যাটারিং এ বিম অফ লাইট বাই এ মিডিয়াম কন্টেনিং স্মল সাসপেন্ডেড পার্টিকেলস। ছোটো ছোটো পার্টিকেলসগুলোর প্রেজেন্সের কারণে যদি আমরা তার উপর লাইট ফেলি তাহলে স্ক্যাটারিং অফ লাইট লক্ষ্য করা যায়। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি টিন্ডাল ইফেক্ট। তাহলে টিন্ডাল ইফেক্ট কারা শো করে? কলয়েডিয়াল পার্টিকেলগুলো শো করে। একটা জিনিস দেখে নিই আমরা, কলয়েডিয়াল পার্টিকেলগুলোর রেডিয়াস কত। যদি কলয়েডিয়াল পার্টিকেলগুলোর রেডিয়াস দেখি, রেডিয়াস হচ্ছে 10⁻⁻7 সেন্টিমিটার টু 10⁻⁻5 সেন্টিমিটার, এবং যদি ট্রু সলিউশন হয় তাদের রেডিয়াস হবে, ট্রু সলিউশন পার্টিকেলগুলোর রেডিয়াস হবে কত 10⁻⁹ বা ছোট অর স্মলার। তা 10⁻⁹ সেন্টিমিটার বা তার থেকে যদি স্মলার হয় তখন সেটাকে বলতে পারি আমরা ট্রু সলিউশন। তাহলে দেখো এখানে NaCl সলিউশন, গ্লুকোজ সলিউশন এবং হচ্ছে ইউরিয়া সলিউশন, এরা হচ্ছে ট্রু সলিউশন ফর্মেশন করে। বাকি হচ্ছে কেবলমাত্র স্টার্চ সলিউশন, এটা হচ্ছে কলয়েডিয়াল সলিউশন ফর্মেশন করে। তাহলে এখানে অ্যান্সার ইজ দ্য 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য আরবিসি ডেফিসিয়েন্সি ডিজিজ কার ক্ষেত্রে হয়? যে আরবিসি ডেফিসিয়েন্সি ডিজিজ একমাত্র ভিটামিন B12 এর ক্ষেত্রে হয়। B12 এর যেটার হচ্ছে রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। এবার দেখো যদি B2 দেখি, B2 এর অভাবে কি হয়, ভিটামিন B6 এর অভাবে কি হয়, ভিটামিন B1 এর অভাবে কি হয়। ভিটামিন B6 এর ক্ষেত্রে যে অভাবটা হয় সেটা হচ্ছে পেলেগ্রা হতে পারে বা ডার্মাসাইটিস হতে পারে, অ্যানিমিয়া হতে পারে ভিটামিন B6 এর অভাবে। ভিটামিন B6 এর অভাবে কি বললাম, ভিটামিন B6 এর ডার্মাটাইটিস হতে পারে, বা তোমার হতে পারে পেলেগ্রা হতে পারে, পেলেগ্রা লাইফ সিনড্রোম হতে পারে, পেলেগ্রা হতে পারে। ভিটামিন B1 এর অভাবে কি হয়, ভিটামিন B1 এর যে কেমিক্যাল নেম হচ্ছে থিয়ামিন, যেটার অভাবে হচ্ছে বেরি হয়, যেটা হচ্ছে থিয়ামিন হয়ে যায়। এবং ভিটামিন B2 এর অভাবে কি হয়, ভিটামিন B এর অভাবে হতে পারে তোমার স্কিন ডিসঅর্ডার হতে পারে, বা হচ্ছে তোমার চেলিওসিস হতে পারে, যেটা হচ্ছে স্কিন ক্র্যাক হয়ে যায়, যেটার কেমিক্যাল নেম হচ্ছে রাইবোফ্লাভিন হচ্ছে কেমিক্যাল নেম। এবার 58, তাহলে প্রথম 57 কি হলো, 57 হলো অ্যান্সার ইজ দ্য ভিটামিন B12। তাহলে 1 ইজ দ্য কারেক্ট অপশন। তারপর চলে আসি ডাইহেড্রাল অ্যাঙ্গেল অফ লিস্ট স্টেবল কনফর্মার অফ ইথেন ইজ। ইথেনের বলেছে লিস্ট স্টেবল কনফরমেশন বলতে আমরা কীরকম জানি, এইটা হচ্ছে দেখো লিস্ট স্টেবল কনফরমেশন বা যেটাকে বলি গজ কনফরমেশন।
প্রত্যেকটা এরকম পেছনে পেছনে থাকবে এবং হাইড্রোজেনগুলো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা একটা হাইড্রোজেন থেকে আরেকটা হাইড্রোজেনের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। তাহলে অপশান 4 ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যামাং দ্য ফলোয়িং, অ্যাক্টিনয়েড কনস্ট্রাকশন ইজ গ্রেটার ফর এলিমেন্ট টু এলিমেন্ট দেন ল্যান্থানাইড কন্ট্রাকশন। দেখো এটা তো ঠিক আছে, অ্যাক্টিনেট কন্ট্রাকশনটা গ্রেটার দেন হচ্ছে তোমার ল্যান্থানাইড কন্ট্রাকশন, এটা ঠিক আছে। মোস্ট অফ দ্য ট্রাইভ্যালেন্ট ল্যান্থানাইডস আয়ন আর কালারলেস ইন সলিড স্টেট। দেখো এটা তো কালারলেস হতে পারে না, কালার্ডও হতে পারে। মোস্ট অফ দ্য বলেছে, মোস্ট অফ দ্য ল্যান্থানাইডস আর দ্য কালারলেস ইন দ্য সলিড স্টেট, এটা কালার্ডও হতে পারে। তাহলে ল্যান্থানাইডস আর গুড কন্ডাক্টর অ্যান্ড হিট অফ ইলেকট্রিসিটি, এটাও ঠিক আছে। এবং অ্যাক্টিনাইডস আর হাইলি রিয়াক্টিভ মেটাল স্পেশালি হোয়েন দ্য ফেভলি ডিভাইডেড, এটাও ঠিক আছে। তাহলে অপশান 2 ইজ দ্য ইনকারেক্ট অপশন। Most of the trivalent atoms are colorless in the solid state. তারপরে চলে যায় কোশ্চেন 60, the major product from in the dehydrohalogenation of 2-bromopentene is pent 2 in the product formation based on the, দেখো যদি মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট হয়, যদি মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে সেট যে প্রোডাক্ট, তাহলে মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট, মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট হলে হবে কি সেট যে প্রোডাক্ট। আর যদি লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট হয়, লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট এটা হচ্ছে কিনা হফম্যান প্রোডাক্ট। হফম্যান প্রোডাক্ট। এবার দেখা যাক যে 2-ব্রোমোপেন্টিন আছে। 2-ব্রোমোপেন্টিন বলতে CH3 CH2 CH2 CH Br CH3, এই হচ্ছে 2-ব্রোমোপেন্টিন। যদি এবারে ডাবল বন্ডটা কোন দিকে ফরমেশন হয়, যদি এই দিকে ডাবল বন্ডটা ফরমেশন হয় তাহলে এটা হচ্ছে কি লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট, যেটা কিনা ফরমেশন হবে এরকম একটা কম্পাউন্ড CH3 CH2 CH2 C ডাবল বন্ড CH2 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোডাক্ট যে 1 পজিশনে ডাবল বন্ড হয়েছে, এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট এবং এটাকে বলা হচ্ছে হফম্যান প্রোডাক্ট। এটা কার ক্ষেত্রে হয়? হফম্যান প্রোডাক্ট কখন ফরমেশন হয়? যদি আমি কোনো কম্পাউন্ডে টার্ট বিউটক্সাইড দিই, টার্ট বিউটক্সাইড লার্জার হওয়ার কারণে সেখানে মাঝখানের হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করতে পারে না বা প্রোটেক্ট নিতে পারে না, তার জন্য আমার প্রোডাক্ট হয়ে যায় হচ্ছে হফম্যান প্রোডাক্ট। এবং সেট যে প্রোডাক্ট কখন হয়? যদি আমরা অ্যালকোহলিক KOH দিই, অ্যালকোহলিক KOH, তখন কি হয়ে যাবে? মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট হবে। মানে কি CH3 CH2 CH ডাবল বন্ড CH CH3। তাহলে দেখো এখানে মোর সাবস্টিটিউটেড পজিশনে ডাবল বন্ড হয়েছে। মোর সাবস্টিটিউটেড মানে বেশি পরিমাণে হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে আদার্স কোনো এলিমেন্ট দ্বারা। তাহলে এখানে কি প্রোডাক্ট হবে? এখানে হবে সেট যে প্রোডাক্ট, যেহেতু এখানে মোর সাবস্টিটিউটেড পজিশনে ডাবল বন্ড হয়েছে, যেহেতু 2 ইন হয়েছে, 1 ইন হলে অবশ্যই হফম্যান প্রোডাক্ট হতো। 61, which of the following statement is correct option? The right relationship between Cp and Cv 1 mole of a gas, আমরা জানি রিলেশন কি Cp minus Cv equals to Nr, N is the number of moles। তাহলে ফর 1 মোল গ্যাস আমরা লিখতে পারি Cp minus Cv equals to R। এখানে Cp Cv কি? Cp হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, at constant pressure, এবং Cv হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি at constant ভলিউম। তাহলে এখানে অপশন কোনটা হবে? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন।
এরপর চলে আসি নেক্সট কোশ্চেনে, হুইচ অফ দ্য ফলোয়িং পলিমার ইজ প্রিপেয়ার্ড বাই অ্যাডিশন পলিমারেশন। দেখো এখানে যদি অ্যাডিশন পলিমারেশন বলি, অ্যাডিশন পলিমারেশন তার ক্ষেত্রেই হয় যাদের ক্ষেত্রে কোনো এলিমেন্ট রিলিজ হবে না, টোটালি যা এলিমেন্ট ছিল সেটাই এখানে অ্যাড হয়ে যাবে। যদি সেরকম হয় সেটাকে বলা হচ্ছে অ্যাডিশন পলিমারেশন। যদি কোনো ওয়াটার বেরিয়ে যায় সেটাকে বলবো আমরা কনডেনসেশন পলিমারেশন। এখানে তার অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এখানে টেফলন। কেন টেফলন টোটালি কম্পাউন্ডটা অ্যাড হয়ে যায়, এখানে কোনো এলিমেন্ট বেরিয়ে যায় না। টেফলনে কি থাকে? টেফলনে থাকো এটা থাকে এফ সি এফ ডাবল বন্ড সি এফ এফ। এইটা যদি এন নাম্বার অফ পার্টিকেলস cut this point. দেখো 62, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পলিমার ইজ প্রিপেয়ার্ড বাই অ্যাডিশন পলিমারেশন। দেখো অ্যাডিশন পলিমারেশন সেটাই যেটা টোটালি কম্পাউন্ড মানে যদি ওটা মনোমার আছে টোটালি অ্যাড হয়ে যায়, এখান থেকে কোনো রিলিজ হয় না। যদি কনডেনসেশন পলিমারেশন হয় সেখানে হচ্ছে ওয়াটার রিলিজ হতে পারে কম্পাউন্ড থেকে, যেটা কনডেনসেশন পলিমারেশন। এখানে অ্যান্সার হচ্ছে কি টেফলন। টেফলনে কি থাকে কম্পাউন্ডটা যদি আমি দেখি, কম্পাউন্ড হচ্ছে এরকমই যে এফ টেট্রাফ্লোরোইথিলিন, টেট্রাফ্লোরোইথিন যদি এন নাম্বার অফ দেওয়া হয় তাহলে এখানে চলে আসবে সি এফ এফ সি এফ এফ, এরকম একটা কম্পাউন্ড ফরমেশন হবে যেটার হোল এন তৈরি হবে। এবার যদি 9166 দেখি, 9166 কী থাকে? হেক্সামিথিলিন ডাইয়ামিন প্লাস হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড এবং এটা একটা কনডেনসেশন পলিমারেশন। তারপরে চলে আসে হচ্ছে নোভাল্যাক। নোভাল্যাকে কী থাকে? নোভাল্যাকে থাকে হচ্ছে বেনজিন নয় অ্যাকচুয়ালি ফেনল থাকে, ফেনলের সাথে হচ্ছে HCHO, এটাও তৈরি হয়ে যায় কনডেনসেশন পলিমারেশন। এবং ড্যাক্রনও একই জিনিস, ড্যাক্রন থাকে ইথিলিন গ্লাইকল অ্যান্ড টেরিপথ্যালিক অ্যাসিড। ড্যাক্রনে থাকে ইথিলিন গ্লাইকল প্লাস টেরিপথ্যালিক অ্যাসিড। টেরিপথ্যালিক অ্যাসিড ফর্মেশন হয়। নেক্সট কোশ্চেন, তাহলে এখানে অপশান হচ্ছে 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য IUPAC নেম অফ অর্গানিক কম্পাউন্ড ফর্মড ইন দ্য ফলোয়িং কেমিক্যাল রিয়াকশন? অ্যাসিটোনের সাথে দেওয়া আছে কি CH3MgBr। তাহলে দেখা যাক, অ্যাসিটোন তার সাথে অ্যাড আছে কি C2H5MgBr। ড্রাই ইথার দেওয়া আছে, তাহলে এটা ডেল প্লাস, এটা হচ্ছে ডেল মাইনাস। তা ডেল মাইনাস গিয়ে নিউক্লিওফিলিক যেখানে অ্যাটাক হবে সেখানে সেন্টারে কাজ করবে এবং ওটা গিয়ে এখানে লাগবে। তাহলে কম্পাউন্ডটা কি তৈরি হবে? OMgBr, আর এখানে হয়ে যাবে C2H5। তাহলে C2H5কে এইভাবে লিখছি। তাহলে এরপরে যদি H2O দেওয়া হয়
H2O দিলে কি হবে, এই আসছে, এখানে OH হয়ে যাচ্ছে। নোমেনক্লেচার যদি এবারে করি, নোমেনক্লেচার করলে কি হবে, এখানে 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে দেখো 2 পজিশনে ফেনলও মানে OH আছে এবং হচ্ছে মিথাইল গ্রুপও আছে। তাহলে কি হবে, 2 মিথাইল প্রোপান নয় বিউটান 2 অল, তাহলে 2 মিথাইল বিউটান 2 অল, অপশান 4 ইজ দ্য কারেক্ট অপশান। যেহেতু 4 নম্বর 4টে কার্বন আছে তাহলে বিউটান, তাহলে 4 মিথাইল বিউটান 2 অল। এরপর চলে আসে 64, ম্যাচ দ্য ফলোয়িং কলাম, যেখানে হচ্ছে লিস্ট 1 এবং লিস্ট 2 দেওয়া আছে। PCl5, এই PCl5 ভিভিটি থেকে এখানে বের করব, ইলেকট্রন পেয়ার বের করব। তাহলে পির ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন কত 5 এবং 5টা সিলের জন্য 5 ডিভাইড বাই 2, ডিভাইড বাই 2 করলে হচ্ছে 5 হচ্ছে ইলেকট্রন পেয়ার ইপি। ইলেকট্রন পেয়ার যদি 5 হয় তার হাইব্রিডেশন কি হবে, sp3d হাইব্রিডেশন হবে। তাহলে sp3d যদি হাইব্রিডেশন হয় তার স্ট্রাকচার কি হবে, TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে PCl5 এর সাথে কার আসছে, PCl5 এর সাথে হচ্ছে 4। তারপরে অপশন, তারপরে যদি দেখি SF6, এস এর ক্ষেত্রে 6 হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রন এবং ফ্লোরিনের জন্য 6 ডিভাইড বাই 2, তাহলে এটা হচ্ছে 6 এবং 6 হলে তার হাইব্রিডেশন কি হবে, sp3d2, sp3d2 হাইব্রিডেশন। sp3d2 হাইব্রিডেশন হলে কি হবে, অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল। তাহলে SF6 হচ্ছে অক্টাহেড্রাল। তারপরে কি BrF5, BrF5 ভ্যালেন্স ইলেকট্রন কত 7 আর এখানে 5, তাহলে 7 5 12 বাই 2, 12 বাই 2 হলে 6 এবং 6 হলে sp3d2। যদি sp3d2 হাইব্রিডেশন, কিন্তু 5টা এবং একটা লোন পেয়ার থাকবে, একটা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার থাকার জন্য তার শেপটা হয়ে যাচ্ছে পিরামিডাল, স্কোয়ার পিরামিডাল। তাহলে BrF5 হয়ে গেল স্কোয়ার পিরামিডাল। আর পরে থাকলো BF3, তাও দেখে নি যে প্রত্যেকটা বেরিয়ে যাবে দিলে। BF3 ক্ষেত্রে বোরন হচ্ছে 3 প্লাস হচ্ছে 3 ডিভাইড বাই 2, তাহলে sp2 হাইব্রিডেশন এবং sp2 হাইব্রিডেশন হলে হয় ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার। তাহলে BF3 গেল 3-তে। তাহলে D আছে 3-তে, সরি D আছে 2-তে। D2-তে দুটো অপশান, এটা একটা অপশান আছে এবং এটা একটা অপশান আছে। এবং A আছে কোথায়, A যাচ্ছে হচ্ছে 4-এ, তাহলে A4-এ একটাই অপশান আছে, তাহলে অপশান E1 ইজ দ্য কারেক্ট অপশান। তারপরে প্রসেসটা চলে যায়, which of the following method used to obtain highly pure metal in liquid, highly pure metal which is liquid at room temperature। দেখো লিকুইড হাইলি পিওর মেটালের ক্ষেত্রে কিন্তু যখন হাইলি পিওর মেটাল বলছি আমরা, তাহলে ইউজ করা হয় সেখানে হচ্ছে জোন রিফাইনিং, জোন রিফাইনিং ইউজ করা হয় হাইলি পিওর মেটালের ক্ষেত্রে, এবং রুম টেম্পারেচারে কিন্তু জোন রিফাইনিং ইউজ করতে পারে। তাহলে এখানে একটা ডাউটফুল কোশ্চেন আছে, যেটা মানে NTA কী দেবে সেটা নিয়ে কোশ্চেন থাকছে। অবশ্য জোন রিফাইনিং হওয়ার প্রবাবিলিটিও আছে এবং ডিস্টিলেশন প্রভাব হওয়ার প্রবাবিলিটিও আছে। তাহলে এখানে আমরা রাখছি জোন রিফাইনিং। এরপরে চলে আসে এরপরের কোশ্চেন, দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং কেমিক্যাল রিয়াকশন। দেখো এখানে কি দেওয়া আছে, পারক্সাইড। তাহলে পারক্সাইড যদি হয় অ্যান্টি মার্কনিকভ রুল লাগবে, এবং অ্যান্টি মার্কনিকভ কী সাহায্যে হয়, অ্যান্টি মার্কনিকভ যে প্রোডাক্টটা ফরমেশন হয় সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজমে। তাহলে ফ্রি রেডিক্যাল মেকানিজমে রিয়াকশানটা ঘটতে থাকে। ফ্রি রেডিক্যাল মেকানিজমে যদি রিয়াকশানটা ঘটে তখন আমরা বলতে পারি এখানে প্রোডাক্ট ফরমেশন হবে হচ্ছে CH2Br, যেটা হচ্ছে কিনা হমম্যান প্রোডাক্টের মতোই খানিকটা। আর এবং যদি যদি ফ্রি রেডিক্যাল মেকানিজম যদি পারক্সাইড না থাকতো তখন কিন্তু অপশান 4 আসতো অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে কি অপশান 1। তাহলে অপশান 1 ইজ দ্য কারেক্ট অপশান, অপশান 4 নয়। অপশান 4 তখনই আসতো যদি এখানে পারক্সাইড না থাকতো। যদি শুধুমাত্র মার্কনিকভ রুল অনুযায়ী হতো তখন এটা হচ্ছে মেজর, আদারওয়াইজ ওটা মেজর হতো না। তারপর কি আছে, ট্রিটিয়াম ইজ এ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ
অফ হাইড্রোজেন ইমিটস হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড। দেখো ট্রিটিয়াম যদি লিখি আমরা, ট্রিটিয়াম হচ্ছে কি T13 ট্রিটিয়াম। এবার ট্রিটিয়াম থেকে যদি ফর্ম স্টেবল কনফিগারেশন কী হবে He2 3, তাহলে E-1 0, তাহলে E-1টা 0 কি একটা বিটা পার্টিকেল। তাহলে দেখো ট্রিটিয়াম থেকে কি ফরমেশন হবে, বিটা মাইনাস ফরমেশন হবে। তারপর এটা দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য বন্ড এনথালপি অফ দ্য CX বন্ড। CX বন্ডের বন্ড এনথালপি অর্ডারটা কী হবে, এখানে দেখো ফ্লুরিন যেহেতু ছোটো সাইজ তাহলে বন্ড স্ট্রেংথটা বেশি হবে, তাহলে বন্ড এনথালপিটা বেশি হবে। তাহলে এফটা হচ্ছে বন্ড এনথালপি বেশি, তারপরে কে, তারপরে হয়ে যাবে CH3Cl, তারপরে CH3Br এবং তারপরে CH3I। তাহলে অপশান 2 ইজ দ্য কারেক্ট অপশান। প্রথমে CH3F, তারপরে CH3Cl, তারপরে CH3Br এবং তারপরে CH3I। ডিউ টু এখানে কি বন্ড লেন্থ বলতে পারো, যে সি এ বন্ড লেন্থটা ছোটো হওয়ার জন্য বন্ডটা তুলনামূলকভাবে স্ট্রং হয়, তাহলে সেটাই হচ্ছে এনথালপি বেশি হয়ে যায়। The right option of number of tetrahedral and octahedral void in the hexagonal primitive unit cell। দেখো যদি আমরা কোনো ইউনিট সেলে প্রিমিটিভ ইউনিট কোনো একটা ইউনিট সেলে যদি n নাম্বার অফ পার্টিকেলস থাকে বা n নাম্বার অফ ইফেক্টিভ অ্যাটমস থাকে, তখন লিখতে পারি অক্টাহেড্রাল ভয়েড হবে হচ্ছে n, এবং টেট্রাহেড্রাল ভয়েড টেট্রাহেড্রাল ভয়েড হবে হচ্ছে 2 × n। তাহলে এখানে দেখো যেহেতু হেক্সাগোনাল প্রিমিটিভ ইউনিট সেল, তাহলে ইফেক্টিভ নম্বর অ্যাটমস কত 6, তাহলে 6 হচ্ছে তার অক্টাহেড্রাল ভয়েড এবং 6 × 2 12 হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট অপশন, যেহেতু টেট্রাহেড্রাল ভয়েড হচ্ছে 12, অক্টাহেড্রাল ভয়েড হচ্ছে 6। এবারে পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন ইজ দ্য মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এই কথাটা মাথায় রাখবে, এটা হচ্ছে কি মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। মেটাল ডিসপ্লেসমেন্ট কোথায় হচ্ছে, একমাত্র মেটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই যে অপশান 2তে, যে ক্রোমিয়াম অক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম, এখান থেকে হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস ক্রোমিয়াম। Question number 71. Choose the correct option of the graphical representation of Boyle's law, which shows the graph of pressure versus volume of the gas at a different temperature. তাহলে যদি দেখি 71 ক্ষেত্রে আমরা দেখো এই ফর্মুলা না লাগিয়ে, বয়েলস লর ফর্মুলা না লাগিয়ে আমরা লিখতে পারি PV = nRT। এখানে কি করছি আমরা, যদি ভলিউম কনস্ট্যান্ট রেখে দিই, ধরো রাখলাম কি ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ভলিউম কনস্ট্যান্ট nR তো কনস্ট্যান্ট, তাহলে P ভ্যারিজাস T। যদি আমরা ভলিউমকে কনস্ট্যান্ট রেখে দিই, তাহলে P ভ্যারিজাস T হওয়ার কথা। তাহলে এখানে দেখো প্রথমে হচ্ছে কি P1 বড়, তাহলে T1টাও বড় হওয়া উচিত ছিল, তারপরে P2, তারপরে P3। তাহলে P1 > P2 > P3 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে লেস হয়ে যাচ্ছে। তাহলে পরের অপশানটা দেখো, চারের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। কারণ যদি ভলিউমটাকে ফিক্সড করে দিই, তাহলে P1টা এখানে বেশি, P1টা অবশ্যই যখন T1 বেশি হবে, P2টা এখানে বেশি এবং এখানে P3টা বেশি, তাহলে T1 > T2 > T3 এইভাবেও লিখতে পারি। তাহলে 4 ইজ দ্য কারেক্ট অপশান। দেখো 2 অপশানটা ইন্ডিপেন্ডেন্ট লেখা আছে, ওটা পসিবল নয়, এবং তারপরেরটাও পসিবল। 72. The pKb of dimethyl amine and pK of acetic acid are 3.27 and 4.77 respectively at TK. The correct option for the pH of the dimethyl ammonium acetate is, দেখো এখানে যে সল্টটা ফরমেশন হচ্ছে, সেই সল্টটা কি, একটা হচ্ছে উইক অ্যাসিড এবং উইক বেসের সল্ট। তাহলে উইক অ্যাসিডের সল্ট pH = আমরা লিখতে পারি হাফ pKw minus হাফ pKb প্লাস হাফ pKa। তাহলে এই যদি হয়, প্রত্যেকটা ফর্মুলা বসিয়ে দিই, হাফ × 14 মাইনাস হচ্ছে হাফ × 3.27 প্লাস হচ্ছে 4.77 / 2। তো দেখো 7-এর থেকে বেশি হবে একটু, তাহলে 7-এর থেকে যদি বেশি হয় 4.75 ইজ দ্য অ্যান্সার। অ্যাকচুয়ালি আসবে 4.75 নয়, 7.25।
এরকমই কিছু একটা অ্যান্সার আসবে, ক্যালকুলেশন করলে বোঝা যাবে। তাহলে অপশান 3 ইজ দ্য কারেক্ট অপশন। Among the following alkaline earth metal halide, which one is covalent and soluble in inorganic solvent is? দেখো soluble in inorganic solvent বলেছে, একমাত্র এখানে অপশানসগুলোর মধ্যে দেখা যাচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইড ইজ দ্য কারেক্ট অপশান, এটাই একমাত্র সলিবল, আদার্সগুলো সলিবল নয়। এবং পরেরটা 74, দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার দ্যাট ক্যান বি অ্যাচিভ ইন দ্য ব্লাস্ট ফার্নেস, এটা আমরা জানি আপ টু 2200 কেলভিন টেম্পারেচারে এইটা ব্লাস্ট ফার্নেসের ম্যাক্সিমাম টেম্পারেচার। তারপরে কি আছে, ইথিলিন ডায়ামিন ইডিটিএ আয়ন ইজ, ইডিটিএ আয়ন জানি আমরা হেক্সাডেন্টাল লিগেন্ড। হেক্সাডেন্টাল লিগেন্ডে এবারে কোন লিগেন্ডগুলো কোথায় কী কাজ করে দেখো, যদি আমরা স্ট্রাকচারটা ড্র করি হেক্সাডেন্টাল লিগেন্ডের স্ট্রাকচারটা হচ্ছে এরকমই, CH2C+, এটা হচ্ছে CH2C+, এটা হচ্ছে CH2C+, এটা হচ্ছে একই ব্যাপার CH2C+। তাহলে দেখো এখানে 4টে ও লিগ্যান্ডস আছে, ও ডোনার এবং 2টো এন ডোনার, এই যে 2টো লোন পেয়ার আছে, 2টো এন ডোনার। তাহলে অপশান 1 ইজ দ্য কারেক্ট অপশান। Which is the following prepared by the dissolving 10 gram of glucose in 250 ml of water P1, 10 gram of urea in 250 ml of water P2 and 10 gram of sucrose in 250 ml of water. তাহলে ডিক্রিজিং অর্ডার অফ অসমোটিক প্রেশার, আমরা জানি কি অসমোটিক প্রেশার পাই ইকুয়ালস টু সিআরটি। সিআরটি ইকুয়ালস টু লিখতে পারি আমরা কি N/V RT। এবারে এন ইকুয়ালস টু নাম্বার অফ মোলস এবং ভি ইকুয়ালস টু ভলিউম। এখানে দেখো ভলিউম ফিক্সড আছে, তাহলে প্রপোর্শনাল টু আমরা এন করতে পারি। আরটি তো কনস্ট্যান্ট, তাহলে পাই প্রপোর্শনাল টু এন করতে পারি। তাহলে পাই যদি প্রপোর্শনাল টু এন হয়, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব গ্লুকোজের এন ইকুয়ালস টু কি W/M। W/M জানি এন ইকুয়ালস টু W/M। তাহলে ডাব্লিউ কত আছে, প্রত্যেকটা 10 গ্রাম আছে, গ্লুকোজের ওয়েট জানি 180। তাহলে প্রথমটা হচ্ছে P1 ইকুয়ালস টু এটা, P2 ইকুয়ালস টু কত, P2 ইকুয়ালস টু 10/ইউরিয়া, ইউরিয়া হচ্ছে 60 প্লাস হচ্ছে P3 হচ্ছে 10/342। এই হচ্ছে প্রত্যেকটা প্রেশার। তাহলে সব থেকে কম হচ্ছে P2, দেন P1, দেন P3। তাহলে এটা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে অপশন 2 ইজ দ্য অপশন 2 বলছি, অপশন 1 ইজ দ্য কারেক্ট অপশন। প্রথম P2, তারপরে P1, তারপরে P3। Next question. The acid strength of increasing order is given as HF, HCl, HBr, HI. As the size of the element FCl, Br, I increases down the group, the bond strength of the HI decreases, so the acid strength increases. দেখো এখানে দুটো স্টেটমেন্টই ঠিক আছে। প্রথম স্টেটমেন্টটা তো ঠিক যে HI সব থেকে বেশি অ্যাসিডিক, দেন HBr, দেন HCl, দেন HF। এটা কী কারণে হতে পারে, একটাই কারণ, মেন কারণ যেটা হচ্ছে এইচ এবং আয়ের ক্ষেত্রে বন্ড এনথালপি খুবই কম। তাহলে বন্ড এনথালপি কম হওয়ার জন্য সহজেই ভেঙে যায়। বন্ড এনথালপি কখন হবে, যখন ইনক্রিজিং দ্য গ্রুপে যাব, মানে টপ টু বটম যাব, তখন কী হবে, বন্ড স্ট্রেংথ ডিক্রিজ করবে। তাহলে বন্ড স্ট্রেংথ যদি ডিক্রিজ করে তাহলে বন্ড এনথালপিও ডিক্রিজ করবে, তাহলে সেটাই হবে বন্ড এনার্জি বা অ্যাসিডিক অর্ডার হতে পারে। যত বন্ড ইজিলি ব্রেক করবে তত ভালো অ্যাসিড হবে। তাহলে বোথ স্টেটমেন্ট অ্যান্ড 1 and 2 আর কারেক্ট। তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট অপশন। এরপর চলে আসি 78, দ্য স্ট্রাকচার অফ দ্য বেরিলিয়াম ক্লোরাইড ইন দ্য সলিড স্টেট অ্যান্ড ভেপার ফেজ। আর দেখো বেরিলিয়াম ক্লোরাইডের যদি স্ট্রাকচার দেখি, সেটা হচ্ছে সলিড ফেজে একটা স্ট্রাকচার দেখায় এবং হচ্ছে ভেপার ফেজে একটা স্ট্রাকচার দেখায়। সলিড ফেজে দেখো সে কিন্তু পলিমারিক স্ট্রাকচার দেখায়। পলিমারিক স্ট্রাকচার কেমন, এই যে এরকমভাবে একটা পলিমারিক স্ট্রাকচার দেখায়। এইভাবে একটা পলিমারিক স্ট্রাকচার বলে, যেটা হচ্ছে চেন বা পলিমারিক স্ট্রাকচার বলা হয়। পলিমারিক চেন স্ট্রাকচার। আর যদি ভেপার পেজে দেখা হয়, ভেপার পেজে ওটা হচ্ছে ডাইমার ফরমেশন হয়। ডাইমারটা কেমন ফরমেশন হয়, এরকম একটা কম্পাউন্ড ফরমেশন হয়, ClBe, ClCl, Be,
সিএল। তাহলে এটাও একইভাবে ফরমেশন হয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে চেন স্ট্রাকচার, পরেরটা হচ্ছে ডাইমার স্ট্রাকচার। এটা হচ্ছে ডাইমার স্ট্রাকচার। তাহলে চেন অ্যান্ড ডাইমার, তাহলে অপশান 1 ইজ দ্য কারেক্ট অপশান, চেন অ্যান্ড ডাইমার রেসপেক্টিভলি। তারপরে কোশ্চেন, ফর দ্য রিয়াকশন অফ এ বি এনথালপি অফ রিয়াকশন -4.2। তাহলে এনথালপি অফ রিয়াকশন যদি -4.2 বলে, তাহলে এটা কি একটা এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে যদি এক্সোথার্মিক রিয়াকশন হয়, তাহলে বলতে পারি আমরা এক্সোথার্মিক রিয়াকশনের জন্য যে ডেল এইচ ইকুয়ালস টু আমরা জানি ই ফরওয়ার্ড মাইনাস ই ব্যাকওয়ার্ড। তাহলে নিশ্চয়ই ই ফরওয়ার্ডটা বেশি, ই ফরওয়ার্ডটা কম, ই ব্যাকওয়ার্ডটা বেশি। তাহলে ই ব্যাকওয়ার্ডটা, তবে গিয়ে তো নেগেটিভ ভ্যালু আসবে। তাহলে ই ফরওয়ার্ডটা যদি কম হয়, ই ব্যাকওয়ার্ডটা যদি বেশি হয়, শুধুমাত্র দেখো অপশান 2তে আছে, অপশান 3তে কিন্তু ইকুয়াল আছে, এবং অপশান 1-এর ঠিক উল্টোটা আছে, ই ফরওয়ার্ডটা বেশি, ই ব্যাকওয়ার্ডটা কম, যেটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অপশান 1 এবং অপশান 4 এন্ডোথার্মিক রিয়াকশন, অপশান 2 ইজ দ্য এক্সোথার্মিক রিয়াকশন, এবং অপশান 3 ইজ দ্য ইকুইলিব্রিয়াম। এরপর চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 80, জার্কোনিয়াম and hafnium have the similar atomic and ionic radii because of belonging the same group। অবশ্যই সেম গ্রুপে থাকে, কিন্তু একই গ্রুপে থাকলেও সেটা নিচের দিকে থাকে হচ্ছে জার্কোনিয়াম। জার্কোনিয়াম যেহেতু নিচের দিকে থাকে, তার জন্য তার তার ইলেকট্রনগুলো এফ অরবিটালে এন্টার করে। এবার এফ অরবিটালে এন্টার করার জন্য তার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেকখানি বেড়ে যায়। ইফেক্টিভ নিউক্লিয়ার বেড়ে যাওয়ার জন্য তার অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন টুয়ার্ডস নিউক্লিয়াস, সেটাও বাড়তে থাকে, এবং যখনই নিউক্লিয়াসে বাড়তে থাকে ইলেকট্রন, তার সাইজ তুলনামূলকভাবে ছোট হয়ে যায়। তার জন্য জার্কোনিয়াম এবং হ্যাফনিয়াম একই গ্রুপে হলেও, যেহেতু হ্যাফনিয়াম অনেকটা নিচের দিকে থাকে, পিরিয়ড 5-এ থাকে, তার জন্য হ্যাফনিয়ামের ক্ষেত্রে সাইজটা তুলনামূলকভাবে ছোট হয়ে যায়। তার জন্য জার্কোনিয়াম হ্যাফনিয়াম প্রায় সিমিলার স্ট্রাকচার হয়ে যায়। যদি স্ট্রাকচার দেখো, জার্কোনিয়ামের স্ট্রাকচার কী হয়? জার্কোনিয়ামের স্ট্রাকচার হচ্ছে ক্রোমিয়াম বুঝি, ক্রোমিয়াম 4d2 5s2। তাহলে এখানে দেখো এও চলে যাচ্ছে কোথায়? পিরিয়ড 5-এ, গ্রুপ 4-এ, যেহেতু লাস্ট সেলে 4টে ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ 4, তারপর হচ্ছে পিরিয়ড হচ্ছে 5-এ, তাহলে 5 পিরিয়ড গ্রুপ 4-এ। এবং যদি হ্যাফনিয়ামও দেখি, হ্যাফনিয়ামও সেই একই, দেখো গ্রুপ 4-এ আছে, এবং হচ্ছে পিরিয়ড আছে 6-এ। হ্যাফনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি, জেনন 5d2 6s2 5d2 6s2। তাহলে থাকছে কি, এখানে হচ্ছে সেই 4 নম্বর গ্রুপে থাকছে, এবং পিরিয়ড হয়ে যাচ্ছে 6। তাহলে দেখো একই গ্রুপে থাকা সত্ত্বেও, যেহেতু এফ অরবিটাল ইলেকট্রনগুলো এন্টার করছে, তার জন্য ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেকখানি বেড়ে গেছে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার জন্য সেটা কার ক্ষেত্রে হয়? এফ অরবিটালে ইলেকট্রনগুলো এন্টার করে একমাত্র ল্যান্থাইড কন্ট্রাকশনের ক্ষেত্রে হয়। তো ডায়াগোনাল রিলেশনশিপ দেখায় না, এটা হচ্ছে পিরিয়ড 2 এবং পিরিয়ড 3-এর মধ্যে দেখায়, 2 এবং 3-এর মধ্যে দেখায়। সিমিলার কেমিক্যাল প্রপার্টির জন্য সাইজ হতে পারে না একই, আর বিলঙ্গিং দ্য সেম গ্রুপে হলেও নাও হতে পারে, কারণ যত আমরা নিচের দিকে যাই সাধারণত জানি কি সাইজ অফ দ্য অ্যাটমস বাড়তে থাকে, বা সাইজ অফ দ্য আয়নিক রেডি বাড়তে থাকে। নেক্সট কোয়েশ্চেন, এ পার্টিকুলার সলিউশন অফ এ অল ইন্ডিয়া রেশিও দিল্লি বলা আছে, ব্রডকাস্ট ফ্রিকোয়েন্সি এত। ব্রডকাস্ট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওয়েভলেন্থ বার করতে হবে। আমরা জানি কি ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু c/λ। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি c/λ। তাহলে c/λ এখানে বসিয়ে দিলে আমার অ্যান্সার ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করা যাক। তাহলে এটা লিখতে পারি ল্যামডা সমান c/ν। তাহলে c/ν লিখছি, c ইকুয়ালস টু কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ডিভাইড বাই হয়ে যাচ্ছে কত?
1.368 কিলো হার্জ, মানে কি হার্জে কনভার্ট করতে হবে, তাহলে হার্জ। তাহলে কত আসবে অ্যান্সার? তাহলে অ্যান্সার আসবে 219.3 মিটার। তাহলে অপশান 1 ইজ দ্য কারেক্ট অপশন। এরপরে চলে আসি, এর অর্গানিক কম্পাউন্ড কোন 78% কার্বন অ্যান্ড রিমেনিং পার্সেন্টেজ অফ দ্য হাইড্রোজেন। তাহলে কার্বন যদি 78% থাকে, তাহলে কার্বন ইকুয়ালস টু কত? 78 ডিভাইড বাই 100। এটা হচ্ছে কার্বন থাকবে, বাই ডিভাইড বাই 100 হয় 78 ডিভাইড বাই 12, এটা থেকে কার্বন, এবং হচ্ছে বাকিটা হচ্ছে হাইড্রোজেন থাকবে। তাহলে হাইড্রোজেন হচ্ছে 100 মাইনাস 78 বাই 2, বাই 2 নয়, বাই 1ই ধরি, তারপরে 2তে কনভার্ট করব। তাহলে 78 বাই 12, আরেকটা থাকছে কি, তাহলে এটা হচ্ছে 22 বাই 1, টোটাল তাহলে 22 আসছে। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো এটা চলে আসবে কি, ক্যালকুলেশন করলে একটা সি কার্বন ইস টু হাইড্রোজেন ইকুয়ালস টু আসবে কত? কার্বন ইস টু হাইড্রোজেন, তাহলে 1:3, তাহলে এটা আসবে কি CH3। তাহলে অপশান 3 ইজ দ্য কারেক্ট অপশন। তারপর চলে আসি, দ্য কম্পাউন্ড হুইচ শোজ মেটামেরিজম। মেটামেরিজম শো করবে যাদের ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড থাকবে, এবং হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড বলতে ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড ফরমেশন করবে কি, যদি মাঝখানে O, N এবং S এই তিনটে এলিমেন্ট থাকে, তখন তারা মেটামেরিজমে পার্টিসিপেট করতে পারে বা মেটামেরিজম শো করে। তাহলে C5H12 এটাতে সম্ভবই নয়, এটাতে O নেই। তারপরে হয়ে যায় C3H6O, এটাতে আছে একটা কিটোন আছে, অবশ্যই ইথার লিঙ্কেজ থাকতে হবে, তাহলে এটা হতে পারে না। তাহলে অপশন পড়ে থাকছে কি C4H10O, C3H8O। তাহলে এখানে দেখো একমাত্র হবে কি, এই যে 4 ইজ দ্য কারেক্ট অপশন, C3H8O, সরি C4H10O। তাহলে C4H10O যদি মেটামেরিক স্ট্রাকচার আমি ড্র করলে কেমন আসবে দেখো, তাহলে CH3 CH2O CH2 CH3, এটা হচ্ছে C4H10O। এটা যদি আরেকটা মেটামার লেখা যেতে পারে CH3O CH2 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 CH3। তাহলে এই হচ্ছে, তাহলে মেটামেরিক শো করে কেবলমাত্র C4H10O। তাহলে 4 ইজ দ্য কারেক্ট অপশন। Identify the compound that is react with the Heisenberg reagent, give the solid which dissolves in alkali। দেখো অ্যালকালিতে ডিজলভস করে কেবলমাত্র প্রাইমারি অ্যামিন, তাহলে অবশ্যই এটা প্রাইমারি অ্যামিন হবে, সেকেন্ডারি বা টারসারি অ্যামিন সম্ভব নয়। টারসারি অ্যামিন তো NaOH এর সাথে ইনসলিবলই থাকে, এবং হচ্ছে সেকেন্ডারি অ্যামিনও একই ব্যাপার, কোনো NaOH এর সাথে কোনো রিয়াকশন করে না। তাহলে এখানে অপশন 3 ইজ দ্য কারেক্ট অপশন। আসলে হাইজেনবার্গ রিয়েজেন্টটা কি? হাইজেনবার্গ রিয়েজেন্ট হচ্ছে কি বেনজিন সালফোনিল ক্লোরাইড। বেনজিন সালফোনিল ক্লোরাইড, S ডাবল বন্ড O Cl, এটা হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড। তাহলে বেনজিন সালফোনিল ক্লোরাইডের সাথে যদি 1 ডিগ্রি অ্যামিনের রিয়াকশান হয়, ধরো RNH2 1 ডিগ্রি অ্যামিন, তাহলে ফরমেশন কি হয়ে যাবে, বেনজিন H ডাবল বন্ড O, এখানে হয়ে যাবে NHR। তাহলে এটা হবে, এটা হচ্ছে সলিউবল ইন NaOH, এটা হচ্ছে কারেক্ট অপশন। দ্য কারেক্ট অপশন ফর দ্য নাম্বার অফ বডি সেন্টার্ড ইউনিট সেল ইন অল দ্য 14 টাইপস অফ ব্রাভিস ল্যাটিস। দেখো ব্রাভিস ল্যাটিস একটা শর্ট ট্রিক্স আছে 7322, এই ডিজিটটা যদি মনে রাখো
7 হচ্ছে ফেস সেন্টার কিউবিক ল্যাটিস, 3 হচ্ছে বডি সেন্টার কিউবিক ল্যাটিস, 2 হচ্ছে এন্ড সেন্টার কিউবিক ল্যাটিস এবং 4 হচ্ছে ইসিসি এসসিসি সিম্পল কিউবিক। তাহলে এতগুলোর ক্ষেত্রে আমরা জানি, তাহলে অপশান এখানে 4 ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে 3 হবে, যেহেতু 7-3-তে বিসিসি আছে, বডি সেন্টার কিউবিক ল্যাটিস। জাস্ট একটা ডিজিট মনে রাখলেই হয়। তারপর চলে আসে হচ্ছে 86 সেকশন বিতে। এফিসিএনে হোল 6 3 এর ক্ষেত্রে অক্সিডেশন স্টেট আমাকে বের করতে হবে। তাহলে এফি যদি ধরে নিই, তাহলে -1 ইন্টু, আচ্ছা প্লাস হচ্ছে -1 ইন্টু 6 ইকুয়ালস টু -3। তাহলে এফি ইকুয়ালস টু কত দাঁড়াবে? +3। তাহলে এফি 3 প্লাসে কত ইলেকট্রনিক কনফিগারেশন? 3d5 কনফিগারেশন। যেহেতু 5টা আনপেয়ার ইলেকট্রন থাকবে, 5টা আনপেয়ার ইলেকট্রন থাকবে না, কেননা এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে। তাহলে 1 2 3 4 5 ফিল আপ হবে কেমন করে? 1 2 3 4 5। তাহলে D5 5টা কনফিগারেশন হয়েছে। তাহলে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনস কত আছে? নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনস আছে n ইকুয়ালস টু 1। তাহলে n ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে 1.73 ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে দেখো এখানে কি অপশান আছে? এক একটা হচ্ছে 4, এক একটা 4, কটা অপশান আছে? একমাত্র 1 অ্যান্ড 4 আছে, দুটো অপশান আছে। এরপরে অপশানসগুলোকে আমরা আরও মিনিমাইজ করি। FeH2 হোল 6 3+, তাহলে FeH2 যদি হোল 6 3+ হয়, তাহলে Fe প্লাস হচ্ছে 6 ইকুয়ালস টু +3। তাহলে Fe ইকুয়ালস টু কত? Fe ইকুয়ালস টু +3। তাহলে +3 যদি হয়, না +3 হবে না, হ্যাঁ Fe2 +3 অক্সিডেশন স্টেট। তাহলে +3 যদি হয় 3d5 ইলেকট্রনিক কনফিগারেশন। 3d5 এর জন্য কটা আনপেয়ার ইলেকট্রন থাকবে? যেহেতু H2 উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে 5টাই আনপেয়ার ইলেকট্রন থাকবে এবং হচ্ছে 4.92 bm হচ্ছে তার অ্যান্সার হবে। তাহলে বি হচ্ছে এখানে, বি হচ্ছে 1, এ হচ্ছে 4, বি হচ্ছে 1। তাহলে এফিসিয়েন্ট হোল 6 4-। এখানে দেখো একইভাবে Fe2 প্লাস অক্সিডেশন স্টেট হয়, এফিসিয়েন্ট হোল 6 4-। তাহলে Fe এখানে কত? Fe -6 ইকুয়ালস টু -4। তাহলে Fe ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এখানে +2। তাহলে +2 যদি অক্সিডেশন স্টেট হয়, সেটা হচ্ছে কি D5 কনফিগারেশন হবে এবং D5 উইক ফিল্ড। তাহলে হচ্ছে কি D5 উইক ফিল্ড, সেটা হচ্ছে 0 bm দেখাবে। তাহলে D হচ্ছে 0, D হচ্ছে 2, সরি Fe2 প্লাস D6 সিস্টেম। তাহলে এখানে 4 ইজ দ্য কারেক্ট অপশন। বি হচ্ছে আসছে 1, হ্যাঁ অবশ্যই বিতে 1-এ আসছে, B1 A4। আর দেখলাম কি আমরা, ডি হচ্ছে 3-তে যাচ্ছে, ডি হচ্ছে 3-তে যাচ্ছে, সি হচ্ছে 2-তে যাচ্ছে, সি হচ্ছে 2-তে যাচ্ছে, ডি হচ্ছে 3-তে যাচ্ছে। তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট অপশন। So is the correct option for the total pressure of a mixture 4 gram of O2 and 2 gram of H2 confined in a total volume of 1 liter 0 degree centigrade. দেখো তাহলে টোটাল মোল ইকুয়ালস টু কত বেরোবে? টোটাল মোল এন ইকুয়ালস টু কত বেরোবে? আর নাম্বার অফ অক্সিজেন প্লাস হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন। তাহলে নাম্বার অফ অক্সিজেন কত? তাহলে 4/32 প্লাস হচ্ছে নাম্বার অফ অক্সিজেন, তাহলে 2/2। তাহলে এইটা হচ্ছে টোটাল মোল। তাহলে পিভি ইকুয়ালস টু আমরা কি জানি? পিভি ইকুয়ালস টু এনআরটি জানি, এনআরটি। যেহেতু এখানে 1 লিটার ভলিউম বলেছি, তাহলে ভলিউমটা বাদ দিয়ে দিলাম। আমাকে বের করতে হবে কি? টোটাল প্রেশার। তাহলে পি ইকুয়ালস টু এন ইন্টু আর ইন্টু টি। আর হচ্ছে 8.314 হবে না, 0.0821 হবে, ইন্টু হচ্ছে টি কত? টি হচ্ছে 273 এন তো আমি বসাবো, এন হচ্ছে তোমার টোটাল, এন হচ্ছে 4 প্লাস 32/2 মানে 1, এইটা ইন্টু 0.0821
ইন্টু 273, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এত অ্যাটমসফিয়ার। দেখো এখানে যদি অ্যাটমসফিয়ার আছে, টোটাল ভলিউম তো 1 লিটার বলেছে, এখানে হচ্ছে 25.18 হচ্ছে অ্যান্সার, 25.18। এরপরে চলে আসে CH3COONA। এখানে দেখো সব থেকে নিটের মনে হয় সোজা কোশ্চেন এটা এসছে, যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইম দিতে হবে। তাহলে সোডা লাইম হেঁটে দিলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। তারপরে 89, দ্য রিভার্সিবল এক্সপানশন অফ আইডিয়াল গ্যাস আন্ডার আইসোথার্মাল কন্ডিশন। আইসোথার্মাল কন্ডিশন তো ইউ ইকুয়ালস টু 0, প্রত্যেকের ইউ ইকুয়ালস টু 0, তাহলে এই দুটো অপশান প্রথমেই বাদ, তাহলে ইউ ইকুয়ালস টু 0। এবার ইউ ইকুয়ালস টু যদি 0 হয়, ডেল এস ইকুয়ালস টু আমরা ফর্মুলা জানি, ডেল এস ইকুয়ালস টু এনসিপি বার বা এনসিপি, শুধু লিখি সিপি ln T2/T1 প্লাস এনআর ln V2/V1। তাহলে ডেল এস যেহেতু টি কনস্ট্যান্ট এখানে, তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে এনআর ln V2/V1, এইটা ইকুয়ালস টু ডেল এস। তাহলে ডেল এস এর একটা পার্টিকুলার ভ্যালু আছে, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু 0, ডেল এস নট দ্যান ইকুয়াল টু 0, তাহলে অপশান 3 ইজ দ্য কারেক্ট অপশান। এরপর চলে আসে আবার একই জিনিস, দ্য ম্যাচ দ্য ফলোয়িং করতে হবে, ফলোয়িং ম্যাচ করতে হবে। দেখো HBI, HCl, HBr, HI এরা হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ, এটা তো ঠিকই আছে, অ্যাসিডিক স্ট্রেংথ অনুযায়ী অর্ডার করা আছে। তারপরেরটা বলা আছে কি ইনক্রিজিং পিকে ভ্যালু, যদি পিকে ভ্যালু থাকে বেশি, তাহলে পিকে ভ্যালু বেশি থাকার জন্য কি হবে, অ্যাসিডিটি কম হবে, কিন্তু ওটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাসিডিক অর্ডার, তাহলে অ্যাসিডিক অর্ডার ওটা ভুল আছে নিশ্চয়ই, তাহলে ওই অপশানটা একমাত্র ভুল আছে। দেখো NH3, PH3 এবং SbH3 ইনক্রিজিং অ্যাসিড অর্ডার ঠিক আছে, CO2, SiO2, PbO2, তাহলে এটাও সেই অক্সিডাইজিং পাওয়ার এবং ইনক্রিজিং করে নিয়ে গেছে, ইনক্রিজিং অক্সিডাইজিং পাওয়ার, ঠিক আছে। PbO2 হবে এখানে, P2 নয়, PbO2র ক্ষেত্রে Pb+4 থেকে সহজেই +2তে যেতে পারে, তাহলে নিজের যদি রিডাকশন হয় তাহলে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, অবশ্যই কাজ করবে। তাহলে অপশান 4 কারেক্ট অপশান, অপশান 3ও কারেক্ট অপশান, অপশান 1ও কারেক্ট অপশান, তাহলে অপশান 2 ইজ দ্য ইনকারেক্ট অপশান, তাহলে অ্যান্সার ইজ দ্য 2 ইজ দ্য অ্যান্সার। তারপর চলে আসে 91 কি বলেছে, দ্য মোলার কন্ডাক্টিভিটি অফ 0.07 অ্যাসিটিক অ্যাসিড বলাই আছে, হোয়াট ডিজলভ ইন দ্য অ্যাসিটিক অ্যাসিড। দেখো আমাদের একটা জিনিস জানি আমরা, আলফা ইকুয়ালস টু কি জানি, আলফা ইকুয়ালস টু ল্যামডা এম বাই ল্যামডা এম নট। তাহলে এর ক্ষেত্রে যদি বের করি ল্যামডা এম নট CH3COONA, তাহলে ল্যামডা 0 H প্লাস এবং ল্যামডা 0 CH3COO মাইনাস, তাহলে দুটো যদি বার করি তাহলে ল্যামডা 0 ভ্যালুটা কত দাঁড়াবে, 350, 350 প্লাস হচ্ছে 50, তাহলে হচ্ছে 400। তাহলে ল্যামডা এম কত, ল্যামডা এম দেওয়া আছে হচ্ছে 20 ডিভাইড বাই হচ্ছে 400, এটা হচ্ছে আলফা। এবার জানি কি আমরা যদি ফর্মুলা জানি আলফা ইকুয়ালস টু √K/C, এই ফর্মুলা জানি, তাহলে K ইকুয়ালস টু আলফা স্কোয়ার C, তাহলে আলফা স্কোয়ার C যদি আসি তাহলে কী হবে, আলফাটা কত এসছে 20/400, তাহলে এটা কেটে দিচ্ছি 1/20, তাহলে 1/20 স্কোয়ার ইন্টু হচ্ছে সির কত ভ্যালু দেওয়া আছে, সি হচ্ছে 0.007, এই হচ্ছে ভ্যালু দেওয়া আছে। তাহলে যদি এটাকে ক্যালকুলেশন করি আমাদের আসবে কিনা 1.75 ইন্টু 10⁻⁻5, এটা 1.75 ইন্টু 10⁻⁻5 ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কি বলেছে, স্লোপ অফ আর্সেনিয়াস প্লট ln K ভার্সাস 1/T ফার্স্ট অর্ডার রিয়াকশন, এটা দেওয়া আছে। আমরা জানি কি K ইকুয়ালস টু A ইন্টু e⁻⁻A/RT। তাহলে দেখো ln K ইকুয়ালস টু কি আসবে, তাহলে ln A মাইনাস হচ্ছে E/R ছিল, E/RT। তাহলে যদি আমরা ln K ভার্সাস 1/T প্লট করি, তাহলে 1/T প্লট করেছি, তাহলে মাইনাস E/R
ইকুয়ালস টু স্লোপ মাইনাস ইয়ে বাই আরটা হচ্ছে স্লোপ। তাহলে এই যদি স্লোপ হয় তোমাকে দেওয়া আছে মাইনাস ইয়ে বাই আর ইকুয়ালস টু কত, -5 ইন্টু 10⁻³ -5 ইন্টু 10⁻³ তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে ইয়ে ইকুয়ালস টু আসবে 5 ইন্টু 8.314 ইন্টু 10⁻³ তাহলে অ্যান্সার হবে 41.5 ইকুয়ালস টু 41.5 ইন্টু 10³ জুল আসবে, সেটাকে যদি কিলো জুলে কনভার্ট করি তাহলে 4.5 কিলো জুল। ফলোয়িং কেমিক্যাল রিয়াকশন দেখো NaBH4 হচ্ছে উইক রিডিউসিং এজেন্ট, তাহলে উইক রিডিউসিং এজেন্ট হচ্ছে এস্টার বা অ্যাসিড, এদেরকে রিডিউস করতে পারে না, যেরকম এস্টারে কেউ রিডিউস করতে পারবে না। কিন্তু হচ্ছে যদি আমরা কিটোন নিই বা অ্যালডিহাইড নিই এদেরকে রিডিউস করতে পারবে, মানে এদেরকে রিডিউস করতে পারে। এবার রিডিউস করে দিয়ে ফরমেশন হবে কি, তাহলে ও ডাবল বন্ড ওর জায়গায় OH ফরমেশন হয়ে যাবে শুধুমাত্র, আর যেরকম ছিল সে একইভাবেই থাকবে। তাহলে CH2 C ডাবল বন্ড ও CH3, তাহলে এখানে হচ্ছে অপশান 4 ইজ দ্য কারেক্ট অপশান, মানে OH থাকবে তারপরে যেরকম ছিল CH2 তারপরে C ডাবল বন্ড ও CH3, আর এদিকে যেরকম CH3 ছিল সেরকমই CH3 আছে। তাহলে 93 4 ইজ দ্য কারেক্ট অপশান। এরপর চলে আসে 94। 94 কি আছে, লিস্ট অফ দ্য ফলোইং। দেখো এখানে প্রথমে যদি CO HCl অ্যানাইড্রাস LCl3 থাকে, এটা হচ্ছে গ্যাটারম্যান কজ রিয়াকশন। গ্যাটারম্যান কজ রিয়াকশনে অ্যালডিহাইড ফরমেশন হয়, CHO অ্যালডিহাইড ফরমেশন হবে। তারপরে কি এইটা তারপরের অপশানটা NaOX কি হ্যালোফর্ম রিয়াকশন। হ্যালোফর্ম রিয়াকশনে কি হবে, CHI3 হবে বা CHX3 এখানে আসবে, প্লাস হচ্ছে RC ডাবল বন্ড ও ONA ফরমেশন হবে, ও মাইনাস এটা প্লাস, তাহলে এটা ফরমেশন হবে, তাহলে হ্যালোফর্ম চলে এলো। তারপরের রিয়াকশনটা কি, তারপরের রিয়াকশনটা হচ্ছে এস্টারিফিকেশন রিয়াকশন। তাহলে এস্টারিফিকেশন রিয়াকশনের জন্য কি হয়, RCH2OH প্লাস হচ্ছে OH C ডাবল বন্ড ও C ডাবল বন্ড ও আর ডট। তাহলে এখানে যদি H2 বেরিয়ে যায়, তাহলে H2 বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি RCH2O C ডাবল বন্ড ও আর ডট, তাহলে এটা পড়ে থাকলো। এবং লাস্টের যে অপশানটা এটা হচ্ছে HVZ রিয়াকশন, যেটা হচ্ছে COOH এর আলফা পজিশনে যে কোনো হ্যালো গ্রুপ এন্টার করে, এরকম প্রোডাক্ট হবে এখানে RCHX COOH, তাহলে এই হচ্ছে কম্পাউন্ড। তাহলে এখানে মিলল কোথায়, এ হচ্ছে কোথায়, এ হচ্ছে 3, A3 একটাই অপশান আছে, অপশান 2। আচ্ছা A3 সরি A3 নয়, এ হচ্ছে 2, A2 একটাই অপশান আছে, অপশান 4, A2 একটাই অপশান, অপশান 4 আছে, তাহলে 4 ইজ দ্য কারেক্ট অপশান। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মলিকুল ইজ দ্য নন পোলার। দেখো নন পোলার যদি দেখি এখানে এই কম্পাউন্ডগুলোর মধ্যে একমাত্র SbCl5 হচ্ছে নন পোলার কম্পাউন্ড হবে, আদার সবাই এখানে পোলার কম্পাউন্ড হবে। দেখো NO2কে স্বাভাবিক দেখে মনে হয় যেন এটা নন পোলার, কিন্তু N ডাবল বন্ড ও এবং ও এখানে লোন পেয়ার থাকার জন্য এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের কারণে এটা হচ্ছে বেন স্ট্রাকচার হয়ে যায় এবং পোলারিটি চলে আসে। POCl3 ক্ষেত্রে একই ব্যাপার, যে P ডাবল বন্ড ও Cl, তাহলে POCl3 ক্ষেত্রেও এটা হচ্ছে পোলার কম্পাউন্ড। তারপরে কি আছে HCH2O, তাহলে এক্ষেত্রে কিছুটা পোলারিটি অ্যাটেন্ড করে, তাহলে যেহেতু H থেকে ওর দিকে যায়, H থেকে C, C থেকে ওর দিকে যায়, তাহলে এটা হচ্ছে পোলার কম্পাউন্ড ফরমেশন করে। তাহলে SbCl5টা কেন করে না, SbCl5 কেন নয়, এটা হচ্ছে TBP স্ট্রাকচার, TBP স্ট্রাকচার SbCl5। দেখো Sb যদি বলি আর্সেনিক বা অ্যান্টিমনি বিসমাথ, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ,
তাহলে 5 5 10 ডিভাইড বাই 2 তাহলে 5, তাহলে 5 যদি হয় তাহলে sp3d হাইব্রিডেশন হয়। তাহলে sp3d হাইব্রিডেশনের জন্য SbCl5 হচ্ছে sp3d, তাহলে হচ্ছে এরকম টাইপের স্ট্রাকচার হয় এবং এরকম টাইপের যদি স্ট্রাকচার হয়, এই টাইপের স্ট্রাকচারটা হয়, এর যে নিট ডাইপোল মোমেন্ট, এর ডাইপোল মোমেন্টের সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, এই ডাইপোল মোমেন্টের সাথে ক্যান্সেল আউট যদি হয়ে যায় তাহলে উপর নিচেও একইভাবে ক্যান্সেল আউট হয়ে যায়, তার নিট ডাইপোল মোমেন্ট 0 হয়ে যায়। তাহলে একমাত্র অপশান কি SbCl5 ইজ দ্য কারেক্ট অপশন, নন পোলার কম্পাউন্ড। ফ্রম দ্য ফলোইং পেয়ার্স হুইচ অফ দ্য আইসোইলেকট্রিক পেয়ার, দেখো আইসোইলেকট্রিক O2 মাইনাস M মাইনাস, O2 মাইনাস মানে 8 প্লাস 2 10 এবং M মাইনাস মানে 9 প্লাস 1 10, তাহলে তো আইসোইলেকট্রনিক পেয়ার। তারপরেটাও দেখো Na প্লাস হয়ে গেল 10 এবং Mg2 প্লাস হয়ে গেল 10, তাহলে এবং Mn2 প্লাস Fe3 প্লাস, Mn2 প্লাস যদি হয় Mn2 প্লাস হচ্ছে 3d5 কনফিগারেশন এবং যদি Fe3 প্লাস হয় এটা হচ্ছে 3d5 কনফিগারেশন Fe3 প্লাসের ক্ষেত্রে। কিন্তু যদি Fe2 প্লাস এবং Mn2 প্লাস নিই, Fe2 প্লাসটা কি, Fe2 প্লাস 3d6 হবে, 3d6 এবং Mn2 প্লাস হচ্ছে 3d5 কনফিগারেশন। তাহলে দুটোর কনফিগারেশন আলাদা, এখানে অপশান 4 ইজ দ্য কারেক্ট অপশান, তাহলে অপশান 4 হচ্ছে কারেক্ট অপশান। দ্য কারেক্ট অপশান, তার নেক্সট কোশ্চেন, দ্য কারেক্ট অপশান ফর দ্য ভ্যালুজ অফ ভেপার প্রেশার অফ দ্য সলিউশন 35 ডিগ্রি সেন্টিগ্রেড, বেঞ্জিন 3:2, 35 ডিগ্রি সেন্টিগ্রেড হবে পিওর ভেপার প্রেশার দেওয়া আছে। আমরা জানি কি একটা ফর্মুলা জানি যে পি টোটাল ইকুয়ালস টু হচ্ছে এক্স, এখানে বেঞ্জিন এক্স বেঞ্জিন ইন্টু পি বেঞ্জিন মানে পি নট বেঞ্জিন প্লাস হচ্ছে এক্স কি দেওয়া আছে, বেঞ্জিনের সাথে দেওয়া আছে অকটেন ইকুয়ালস ইন্টু পি অফ অকটেন ইন্টু নট। তাহলে এক্স বি কত হবে, এখানে যেহেতু 3:2 দেওয়া আছে, তাহলে 3:2 কার রেসপেক্টে কার দেওয়া আছে, বেঞ্জিন টু অকটেন, তাহলে বেঞ্জিনের হয়ে যাবে 3/5, এর হয়ে যাবে 2/5, তাহলে 3/5 এর সাথে বেঞ্জিনের প্রেসার কত 280 এবং এটার প্রেসার কত, এটার প্রেসার হচ্ছে 420, তাহলে অপশানগুলো থেকে পি টোটাল বেরিয়ে যাবে 336, এটা হচ্ছে পি টোটাল। এরপর চলে আসি নেক্সট কোশ্চেন 98 এখানে দেখো অপশানগুলো যদি দেখা যায় যে এইচ নিউ দিলে, এইচ নিউ এখানে দেওয়া সেকেন্ড অপশানটাতে এইচ নিউ আছে, তাহলে এইচ নিউ অবশ্যই এখানে ওজন ডিফ্লেকশনে কাজে লাগবে, তাহলে এটা হয়ে গেল ওজন ডিফ্লেকশন। পরেরটা কি, NO2 থেকে NO হয়েছে, এটা হচ্ছে স্মগের ক্ষেত্রে স্মগ, এবং সি হচ্ছে 1, সিও একই ব্যাপার, সিও হচ্ছে 1। দেখো C1 কেবলমাত্র একটাই অপশান আছে, সেটা হচ্ছে অপশান 3, C1 আছে, B3 আছে, এবং হচ্ছে SO2 থেকে O2, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারিক পপুলেশন, তাহলে অপশান 3 ইজ দ্য কারেক্ট অপশান। নেক্সট 99, দ্য টার্গেট রিয়েজেন্ট আর ইন দ্য সিকোয়েন্স। দেখো N2Cl যদি দিই, N2Cl যদি ওয়াটার দিই আমার এখানে চলে আসবে OH আসবে, যদি HI দিই তাহলে I আসবে, যদি CuCN HCN দিই তাহলে CN আসবে, এবং যদি অ্যালকোহল দিই তাহলে পুরো কোনোটাই কিছু থাকবে না, এটা হচ্ছে বেরিয়ে যাবে সব কিছু। তাহলে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড এক্স ইন দ্য ফলোইং কেমিক্যাল ফর্মুলা। দেখো এক্সটা এখানে মনে রাখার খুবই সুবিধে আছে, এক্সটা কী করে মনে রাখবে, দেখো এখানে CH3 ছিল, তো CH3কে এরকম লিখবে CH, তারপরে যেটা লিখলাম CH, তারপরে হচ্ছে কি CrO2 Cl2 আর মাঝখানে একটা H এর হোল 2, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। তাহলে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড যদি দেখি শুধুমাত্র অপশান 1 ইজ দ্য কারেক্ট অপশান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।